আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। এবছরের বিভিন্ন ভর্তি পরীক্ষা, বিশেষ করে মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, বিসিএস, এই পরীক্ষার জন্য সাম্প্রতিক তথ্য হিসেবে কোটা আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার খুবই গুরুত্বপূর্ণ। তো গুগল, উইকিপিডিয়া সব কিছু ঘেঁটে মোটামুটি সঠিক তথ্য বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। আমার বিশ্বাস এই তথ্যগুলো পড়লেই এই টপিকগুলো কভার হয়ে যাবে। শুরু করি। কোটা সংস্কার আন্দোলন 2013 সাল, দেন 2018 সাল, তারপর 2024 সালের 6 জুন শুরু হয়। সর্বশেষ আন্দোলনটা 2024 সালের 6 জুন থেকে শুরু হয় এবং এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, যেটা একটি পুরোপুরি অরাজনৈতিক সংগঠন এবং এই বৈষম্য একটি বিশেষ্য, যার অর্থ পার্থক্য, অসমতা। জেনে রাখা ভালো, গণ অভ্যুত্থান শব্দের অর্থ জনগণের উত্থান বা বিপ্লব। তো এই সংগঠনটি গঠিত হয় 1 জুলাই, ঠিক তার এক সপ্তাহ পর 8 জুলাই কিন্তু তার কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে 6 জুলাই একটা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা হয় 6 জুলাই, যেটা কার্যকর, মানে শুরু হবে, ব্লকেট কর্মসূচিটা শুরু হবে 7 থেকে 12 জুলাই, মানে হয় আর কি। আচ্ছা, এর মধ্যে 14 জুলাই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তৎকালীন প্রাইম মিনিস্টার যখন রাজাকারের নাতি বলেন যারা কোটা আন্দোলন করছিল, তখনই কিন্তু এই আন্দোলন আরও বেশি বেগবান হয় এবং একটা স্লোগান হয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এবং একটা গণপদযাত্রা হয়। এরপর আসি 14 জুলাই। 14 জুলাই তো হলো, এবার আসি 15 জুলাই। 15 জুলাই যেহেতু এই স্লোগান দিয়ে গণপদযাত্রা হচ্ছে, তো 15 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্টের অভিযোগ আনা হয়। তারপর খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ, 16 জুলাই, আবু সাঈদ শহীদ হন, যিনি এই কোটা আন্দোলনের প্রথম শহীদ। উনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র ছিলেন। জন্ম 2001 সালে, জন্মস্থান রংপুর পীরগঞ্জ বাবনপুর গ্রাম, বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম। 6 ভাই ও 3 বোনের মধ্যে আবু সাঈদ ছিলেন সবচেয়ে ছোট। বর্তমানে রংপুর মহানগরীর পার্কের মোড়ের বর্তমান নাম শহীদ আবু সাঈদ চত্বর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম আবু সাঈদ গেট। তবে 16 জুলাই বেলা 3টার দিকে চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম শহীদ হন। তাহলে যদি বলে কোটা আন্দোলনের দ্বিতীয় শহীদকে, তাহলে আমরা ওয়াসিম আকরাম দিব। বা যদি প্রশ্নটা আসে চট্টগ্রামের প্রথম শহীদকে, তাহলে কিন্তু সেটাও ওয়াসিম আকরাম হবে। এদিকে 17 জুলাই 2 জন মারা যাওয়ার কারণে কমপ্লিট শাটডাউন ঘোষণা হয়। ঘোষণা হয় 17 জুলাই, বাট শাটডাউনটা কার্যকর হয় 18 জুলাই থেকে এবং এটি 22 জুলাই পর্যন্ত চলে এবং এই সময়ই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। টানা 11 দিন বন্ধ থাকে। 18 জুলাই পরদিন, অর্থাৎ যেদিন থেকে কমপ্লিট শাটডাউন, সেই দিন মুগ্ধ শহীদ হন। মুগ্ধর পড়ালেখা ছিল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। 2023 সালে গণিতে স্নাতক করেন এবং বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে MBA করছিলেন। পানি লাগবে পানি, এই বিখ্যাত উক্তিটি মুগ্ধর। মুগ্ধ ফাইভারে প্রায় 1000-এর বেশি কাজ সম্পন্ন করেছিলেন। মুগ্ধর কাজের প্রশংসা করে 31 জুলাই ফাইভার কর্তৃপক্ষ তাদের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন। 21 জুলাই অতঃপর মেধাভিত্তিক 93% নিয়োগ পাবে সর্বোচ্চ আদালত, অর্থাৎ সুপ্রিম কোর্ট কর্তৃক এই রায় ঘোষণা হয়। তাহলে রায় ঘোষণা হয় 21 জুলাই। ঠিক তার 2 দিন পর 23 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এটার একটা প্রজ্ঞাপন জারি হয়। 31 জুলাই মার্চ ফর জাস্টিস হয়, এটা মনে রাখবো, অর্থাৎ জুলাইয়ের শেষের দিকেই। এবং দফার ব্যাপারটা যদি বলি, যদি বলে যে কয়টি দফা ছিল, তাহলে উত্তর হবে 9, বাট প্রথমে 4টি ছিল, পরে 9টি হয় এবং সর্বশেষ তো 1 দফা হয়। এবং ছাত্রদের 9 দফার প্রথম দফা ছিল তৎকালীন প্রধানমন্ত্রীকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 1 আগস্ট জুলাই বিপ্লব যখন হচ্ছিল, জুলাই শেষ হওয়ার পর সেই জুলাই বিপ্লবকে স্মরণ করতে ঠিক পরের মাসের প্রথম তারিখ, অর্থাৎ 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত হয়, সাথে দ্রোহযাত্রা কর্মসূচিও পালিত হয়। 3 আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় এবং এই অসহযোগ আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন সমন্বয়ক আসিফ মাহমুদ, যিনি বর্তমান উপদেষ্টা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আর 9 দফা দাবি থেকে 1 দফা দাবি ঘোষণা করেন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এই দুটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং 1 দফা দাবি ঘোষণা হয় শহীদ মিনার থেকে। 4 আগস্ট
লং মার্চ টু ঢাকা ঘোষণা দেয় আসিফ মাহমুদ। সো খুবই গুরুত্বপূর্ণ যে লং মার্চ টু ঢাকা ঘোষণা দেয় আসিফ মাহমুদ। তার মানে সমন্বয়কের যে দুইজন উপদেষ্টা হয়েছেন তারাই অসহযোগ আন্দোলন, এক দফা, লং মার্চ টু ঢাকা, তারা দুজনই কিন্তু এটাতে ভূমিকা রেখেছিলেন। সো লং মার্চ টু ঢাকা 5 আগস্টের জন্য, বাট ঘোষণা হয় 4 আগস্ট। 5 আগস্ট যেটাকে আমরা 36 জুলাই বলি, আমরা পেয়ে যাই দ্বিতীয় স্বাধীনতা। তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং যে বিমানে করে উনি পালিয়ে গিয়েছিলেন সেটার নাম C-130 জে হারকিউলিস। ঠিক পরের দিনই 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কিসের আলোকে গঠিত হয়? ডকট্রিন অফ নেসেসিটি, মনে রাখবা, ডকট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের তাগিদেই মূলত এটা হয়। এটার মেয়াদ থাকে ত্রয়োদশ, সামনে ত্রয়োদশ যে সাধারণ নির্বাচন সেটা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত। ইতোমধ্যে 10 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টা আসিফ ও নাহিদ সহ আবু সাইদের বাড়ি বেড়াতে যান। সেখানে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান আবু সাইদ। বিপ্লবের পরই প্রতি বিপ্লব আসে, আর এই প্রতি বিপ্লব ঠেকাতে 13 আগস্ট রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালিত হয়। জেনে রাখা ভালো, বর্তমানে কোটা তাহলে মেধাভিত্তিক 93%, আর মুক্তিযোদ্ধার কোটা থাকলো 5%, 93, 5, 98, আর বাকি 2%-এর 1% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাকি 1% হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য। সো ইন্টারনেট সেবা 11 দিন টানা বন্ধ হয়। সংসদ ভেঙে দেওয়ার নিয়ম রয়েছে 90 দিনের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? 43-এর 3 নং অনুচ্ছেদ। যদি বলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে সমন্বয়ক রয়েছেন কতজন? সো প্রথমে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম ছিলেন, পরবর্তীতে মাহফুজ আলম যুক্ত হন। যদিও মাহফুজ আলম এখন পর্যন্ত, আজকে কত তারিখ, 23 নভেম্বর, এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি। তো আমরা 3 জন আনসার করব। যমুনা টেলিভিশন জনমানুষের সুনাম অর্জন করেছিল এই আন্দোলনের সময়। সার্জিস আলম সাথে হাসানাত আবদুল্লাহ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা। ফ্যাসিবাদ অর্থাৎ ফ্যাসিজম শব্দটি একটি ইতালীয় শব্দ, এটা অনেকে ল্যাটিন গ্রিক ভুল করতে পারে, খেয়াল রাখবে ইতালীয় শব্দ। ফ্যাসিসমো ফ্যাসিকো থেকে এসেছে, যার অর্থ লাঠির বান্ডিল। ব্লক রেইড কি? অর্থাৎ ব্লকে ভাগ করে করে রেইড দেওয়া হতো। সো আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক চালানো অভিযানকেই বলে ব্লক রেইড। জেনে রাখা ভালো, বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন কিন্তু বীর প্রতীক খেতাবপ্রাপ্ত আছেন, ওনার নাম ফারুক আজম। উনি আছেন, যেহেতু বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, উনি আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। উপদেষ্টা পরিষদ থেকে আমরা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সম্পর্কে এখন জানব। ডক্টর ইউনূস সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি, অলরেডি আমাদের ক্লাসে আমরা আলোচনা করে ফেলেছি এবং সেটা আমরা ইউটিউব চ্যানেলেও দিয়েছি। যেটা খুব গুরুত্বপূর্ণ, আসলে উপদেষ্টা পরিষদ যতগুলো আছে, তোমাদের পরীক্ষা তো 17 জানুয়ারি, আমি তোমাদেরকে এটা বলবো যে তোমরা 1 জানুয়ারির দিকে গুগল করে কনফার্ম হয়, কারণ এর মধ্যে কিন্তু প্রশ্ন হয়ে যাবে। বাট সামনে কিন্তু আরও নতুন, যেমন মাহফুজ আলম কোনো একটা মন্ত্রী পরিষদের দায়িত্ব পেতে পারেন, তো এইগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু ডক্টর ইউনূস সাহেবের এখন যতটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এই জন্য এইটা এখন না পড়ে এখন আমরা উল্লেখযোগ্য 2 জন সমন্বয়ক যেনারা এখন উপদেষ্টা পদে আছেন তাদের সম্পর্কে একটু জেনে নিই। তো আসিফ মাহমুদ, ওনার পড়ালেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে। তো ঢাবির ছাত্র অধিকার পরিষদের উনি সাবেক সভাপতি ছিলেন। জন্ম 1998, মনে রাখো। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মীর মুগ্ধ সবার জন্ম 1998 সালে। তো আসিফ মাহমুদের জন্ম 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলায়। 8 আগস্ট যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, ওই দিন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। 9 আগস্ট ওনাকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এদিকে 10 নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তাহলে বর্তমানে আসিফ মাহমুদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। আজকে ক্লাসের সর্বশেষ নাহিদ ইসলাম, ওনার পড়ালেখাও ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ। জন্ম বলেছি 1998 সালে ঢাকায়। সো আসিফ মাহমুদ কুমিল্লায়, নাহিদ ইসলাম ঢাকায়। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম।
এবং খুবই গুরুত্বপূর্ণ টাইম ম্যাগাজিন থেকে প্রকাশিত টাইম 100 নেক্সট অর্থাৎ প্রতি বছর শীর্ষ 100 জন ব্যক্তির তালিকা করা হয়, এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হন 2024 সালে নাহিদ ইসলামের নাম। দায়িত্ব পান ঠিক একই সময়ে 8 আগস্ট, আর 9 আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং 16 আগস্ট তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বর্তমানে এই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বেই তার অধীনে আছেন। এবং নাহিদ ইসলামের রাজনৈতিক দল আছে যেটার নাম হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি। সো আমার খুব দৃঢ় বিশ্বাস যে ইনশাআল্লাহ অনেক ইনফরমেশান অনেক সময় ধরে করে আমি দিয়েছি। আমি মাঝখানে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, কিন্তু সেখানে একটু ভুল ভ্রান্তি ছিল, কারণ আমি আসলে ক্রস চেক করি নাই। আমি যে জায়গা থেকে নিয়েছি ভিডিওটা দেওয়ার পর অনেক স্টুডেন্ট এটাকে সংশোধন করেছে, পরে আমি নিজে খুব খুঁটে খুঁটে ক্রস চেক করেছি। আমার খুব বিশ্বাস যে এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও তো ভুল হইতেই পারে। এটা যদি মনে হয় যে কনফিউশন কারো, সেটা আমাকে জানিয়ে দিও। বাট এই পর্যন্ত এতটুকু যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা এনাফ। কিন্তু সামনে উপদেষ্টা মণ্ডলীর আরও যারা আছেন বা সামনে কি হচ্ছে কার্যক্রম, অর্থাৎ দায়িত্ব পাওয়ার পর কি হলো, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়নি। এখানে শুধু বিপ্লবটাই আলোচনা করা হয়েছে। এবং আমার বিশ্বাস এত গোছানো এই কোটা আন্দোলন নিয়ে লেকচার এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।